যে তুর্কিকে কিছুদিন আগে বিধ্বস্ত হয়ে গিয়ে ভারত সর্বপ্রথমে ঝাঁপিয়ে পড়ে উদ্ধার কার্য চালিয়েছিল ভূমিকম্পের সময়, ত্রাণ ওষুধ পৌঁছে দিয়েছিল সর্বাগ্রে, সব থেকে বেশি ভারত সাহায্য করেছিল, সেই তুর্কি আমাকে আপনাকে মারার জন্য পাকিস্তানকে অ্যামিনেশন সাপ্লাই করেছে। আপনারা সেন্ট্রাল গভর্নমেন্টকে নিয়ে প্রশ্ন থাকলে আপনারা সেন্ট্রাল গভর্নমেন্টের যখন নির্বাচন আসবে আপনারা চাইলে এই গভর্নমেন্টকে ভোট না দিয়ে অন্য গভর্নমেন্টকে ভোট দিতে পারেন। আপনারা চাইলে কংগ্রেসকে নিয়ে আসতে পারেন, যে কংগ্রেসের প্রতিনিয়ত প্রশংসা করছে পাকিস্তান, আপনারা চাইলে নিয়ে আসতে পারেন। আপনারা চাইলে তৃণমূল কংগ্রেসকে নিয়ে আসতে পারেন, যে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাও পাকিস্তানের মিডিয়াতে শোনা গিয়েছে। এবং আমাদের ডিজিএমও এটাও বলে দিয়েছে যে আমাদের কাছে ফোন এসেছিল 1:30 নাগাদ পাকিস্তানের ডিজিএমওর কাছ থেকে। এটা যদি সাকসেস না বলেন তাহলে কোনটা সাকসেস? পাকিস্তানের ডিজিএমও যুদ্ধ থামানোর প্রস্তাব নিয়ে আমাদের ডিজিএমও কে ফোন করেছিলেন 1:30 নাগাদ। অপারেশন সিন্দুর এখনো জারি রয়েছে। আশা করি এই তথ্যটা ক্লিন অ্যান্ড ক্লিয়ারলি আপনাদের কাছে পৌঁছে গিয়েছে। তার কারণ কোনো রাজনৈতিক নেতা না, এমনকি সেন্ট্রাল গভর্নমেন্ট না, সেনার তরফ থেকে এই তথ্যটি জানিয়ে দেওয়া হয়েছে বিভিন্ন সোর্স থেকে। আপনারা আশা করি কানে পৌঁছে গিয়েছেন, আমরাও দেখাবো। কিন্তু আজকে আমি আপনাদেরকে ধন্যবাদ দিয়ে পর্বটা শুরু করতে চাইছি, যারা ভারতের এই কঠিন সময়ে, যারা আমাদের শত্রু দেশকে সবক শেখানোর একটা ঐতিহাসিক সুযোগের সময় যারা আমরা পেলাম, সেই সময়ের মধ্যে দাঁড়িয়ে যারা আমরা ভারতের পাশে থাকলাম, তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাতে চাইবো। তার কারণ বিভিন্ন আপস অ্যান্ড ডাউনস সবকিছুর মধ্যে দিয়ে আপনাদের মধ্যে যারা ভারতের পাশে দাঁড়ালেন, যারা দেশের সঙ্গে গাদ্দারি করে কোনো কমেন্ট করলেন না, কোন রকমের বিরূপ প্রতিক্রিয়া করে এই মুহূর্তে ভারতকে দুর্বল করার চেষ্টা করলেন না, তাদের সকলকে স্যালিউট। And I also believe that India believes on democracy, so we'll get chance to criticize our central government, but this is not the time. This is not the time. আমরা টাইম পাবো, আমরা কাটাছেড়া করব, আমরা সেন্ট্রাল গভর্নমেন্টের কি ভুল ছিল, কি করতে পারলো না, সবকিছুর আলোচনা করব। বাট unless and until this Sindoor operations come to an end, we will not criticize our central government. That is our stand. আমি আপনাদের সামনে এখানে যে বক্তব্যগুলো বলবো আপনাদের কানে পৌঁছে গিয়েছে ভারতের প্রধানমন্ত্রী থেকে শুরু করে ভারতের সেনাপ্রধান, এমনকি গতদিন মানে আজকে রাত্রিরে যখন একটা প্রেস কনফারেন্স হলো, সেই প্রেস কনফারেন্সে পর্যন্ত পরিষ্কারভাবে বলে দেওয়া হলো যে অপারেশন সিন্দুর এখনো শেষ হয়ে যায়নি। সেই তথ্য নিয়ে হাজির হচ্ছি আপনাদের সামনে। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বিশেষ খবর। আমি যারা এই মুহূর্তে কঠিন সময় ভারতের পাশে থাকলেন তাদেরকে মনোবল আরো বেশি দৃঢ় করার জন্য কয়েকটা তথ্য আপনাদের সামনে আমি দিতে চলেছি। দেখুন, যেভাবে ভারতের বীর সন্তানরা, আমার আপনার বাড়ির ছেলেরা, বীর যোদ্ধারা পাকিস্তানকে মুঁহতোড় জবাব দিয়েছে, এবং আপনারা যদি পাকিস্তান এবং ভারতের প্রেস কনফারেন্সটা দুটোই শোনেন, আলাদাভাবে শোনেন, তাহলে দেখবেন এর মধ্যে বেসিক ডিফারেন্স হচ্ছে আমাদের সেনাবাহিনীর তরফ থেকে যে প্রেস কনফারেন্স করা হচ্ছে সেখানে প্রমাণ দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে সেখানে আমরা যেখানে আঘাত করতে চেয়েছি ঠিক সেই জায়গায় আঘাত করেছি। বিফোর অ্যান্ড আফটার এই দুটোরই ইনফ্রারেড ইমেজগুলো প্রকাশ করা হচ্ছে, যে আগে কি ছিল আর আমাদের আঘাত আনার পর কি হয়েছে, অর্থাৎ কোনো কনফিউশন নেই। পাকিস্তানের তরফ থেকে যে প্রেস কনফারেন্স গুলো করা হচ্ছে সেখানে একজন এক রকম বলছেন, যার কোনো সার্বক্তা নেই। আমাদের সেনাপ্রধানরা পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে আমাদের লাইন অফ কন্ট্রোল পার করে আমাদের দেশে কিংবা ইন্টারন্যাশনাল যে সীমারেখা রয়েছে সেটাকে ক্রস করে কেউ আমাদের দেশের মধ্যে ঢুকতে পারেনি। কিন্তু উই হ্যাভ সাকসেসফুলি পেনিট্রেটেড টু দ্য পাকিস্তান ল্যান্ড, অ্যান্ড দ্যাট ইজ অলসো সিটি লাইক ইসলামাবাদ, করাচি। ইসলামাবাদের মধ্যে আমরা আঘাত এনেছি, সব জায়গায় আঘাত এনেছি। এটা কে বলছে? কোন রাজনৈতিক নেতারা, ভারতের সেনাবাহিনী। আশা করি এদের প্রতি আপনাদের কারোর কোনো প্রশ্ন থাকা উচিত নয়, যদি সত্যি ভারত মাতার সন্তান আমরা সকলে হয়ে থাকি। ঠিক এই জায়গাতে এসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিষ্কারভাবে বলে দিয়ে, প্রথমে বলবো যে আমাদের এয়ারফোর্স সকালে একটা টুইট করে, এয়ারফোর্সের তরফ থেকে টুইট করে বলে দেওয়া হয় যে মিসলিডিং ইনফরমেশন ছড়ানো হচ্ছে, দয়া করে কেউ ছড়াবেন না। আর আমি আপনাদের অনেককেই বিশ্বাস করি, বেশিরভাগ অংশের মানুষকে বিশ্বাস করি যে আমরা মিসলিডিং ইনফরমেশন ছড়াই না। তারা বলছে অপারেশন সিন্দুর জারি রয়েছে, এটা এখনো চলছে, এটা এখনো শেষ হয়নি। যারা বলছেন শেষ হয়ে গেছে, যারা ক্ষয়ক্ষতির হিসাব, লাভ লোকসানের হিসাব করছেন, এই মুহূর্তে দয়া করে কিছুটা সময় দিন। তার কারণ অপারেশন সিন্দুর এখনো চলছে
এবং ভারতের নৌবাহিনীর যে সমস্ত আইএনএস বিক্রান্তরা রয়েছে তারা তাদের নিজেদের পজিশনে দাঁড়িয়ে রয়েছে, তারা কেউ দেশের মধ্যে ফিরে আসেনি। এবং আমি আরো বলবো আপনাদের সামনে যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিষ্কারভাবে এই বার্তা দিয়ে দিয়েছে, পরের পর একের পর এক মিটিং করেছেন, তিনি এই বার্তা দিয়েছেন যে ওরা গুলি চালালে আমরা গোলা চালাবো। জাস্ট এই ভাষায় তিনি বলেছেন ওরা গুলি চালালে আমরা গোলা চালাবো। এরপরেও আপনাদের আমি বলতে চাইবো যে সেনাপ্রধান আজকের প্রেস কনফারেন্সের আগে সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী স্পষ্ট করে বলে দিয়েছিলেন যে পাকিস্তান সংঘর্ষ বিরতি করলেই প্রত্যাঘাত করা হবে। পরিষ্কারভাবে বলে দিয়েছেন পাকিস্তান সংঘর্ষ বিরতি করলেই প্রত্যাঘাত করা হবে, এবং সেই সতর্কবাণী সেই হুঁশিয়ারির পর অন্তত খবর রেকর্ড করা পর্যন্ত আমাদের পড়শি সন্ত্রাসবাদী দেশের এখনো পর্যন্ত সাহস হয়নি তাদের আরো একবার ভারতের হুমকিকে মানে এড়িয়ে গিয়ে ভারতের উপর আক্রমণ চালানোর এখনো পর্যন্ত তাদের সাহস হয়নি। তবে এদেরকে বিশ্বাস কখনোই করা যায় না, আর আমাদের মিলিটারিরা প্রস্তুত রয়েছে সেটাও তারা জানিয়ে দিয়েছেন। এবং এই ঘোষণার পর আজকে রাতে যখন প্রেস কনফারেন্স হলো ঠিক একই ভাষায় পরিষ্কারভাবে আনডাউটেডলি loud and clear voice they already have conveyed the message to the people of all entire country। তারা পরিষ্কারভাবে বলে দিয়েছেন যে আমরা কখনোই প্রত্যাঘাত করতে চাইনি, আমাদের যেখানে যেখানে উদ্দেশ্য ছিল ঠিক সেই পয়েন্টে আমরা আঘাত করতে পেরেছি, এবং এরপরে যদি কোনো রকমের ভায়োলেন্স হয় তাহলে সেটা আমরা একেবারেই আমাদের সেনাবাহিনীকে ওপেন হ্যান্ড দেওয়া রয়েছে যে তারা নিজেদের সিদ্ধান্ত নিয়ে তারা আক্রমণ শানাতে পারে। এবার আপনাদের সামনে যাদের অনেকের মনেই প্রশ্ন রয়েছে যে আমরা ঠিক কি কি করেছি, এখনো পর্যন্ত কটা বিমান আমরা নামিয়েছি বা কি করেছি তার হিসাব না দেওয়া হলেও এটা বলা হয়েছে যে 100-রও বেশি কুখ্যাত জঙ্গিকে আমরা নিকেশ করে দিয়েছি। কে বলেছে? কোনো রাজনৈতিক নেতারা, ভারতের সেনাবাহিনী প্রেস কনফারেন্স করে এটা বলেছে মোর দ্যান 100 আমাদের যারা সন্ত্রাসবাদীরা রয়েছে তাদের নিকেশ করে দিয়েছে। অর্থাৎ একেবারে চুজ করে পিন পয়েন্টে গিয়ে এলিমিনেট করেছে। গোটা বিশ্ব ভারতের এই সক্ষমতা দেখে কার্যত অবাক হয়ে গিয়েছে। দেখুন, আপনি একটা বোম ছুড়লেন, সেই বোমটা কোথায় গিয়ে পড়লো সেটা আপনিও জানেন না। দ্যাট ইজ ওয়ান কাইন্ড অফ নেচার অফ দ্য ওয়ার। এটা অতীতে এই সমস্ত যুদ্ধগুলো হতো যে আপনি একটা বোম ফেললেন, কোথায় গিয়ে পড়বে আপনিও জানেন না, সেও জানে না। কিন্তু পরিষ্কারভাবে ভারতের সেনাবাহিনীরা ম্যাপ পয়েন্টিং করে বলে দিয়েছে যে দেখুন এইখানে দুটো বাড়ি ছিল, এই দুটো বাড়ির মধ্যে আমরা এই রেড হাউসটাকে হিট করতে গেছি উইদাউট ইম্প্যাক্টিং দ্য আদার কনস্ট্রাকশনস। তো ঠিক আমরা ওই রেড বিল্ডিংটাকে কনস্ট্রাকশনটা উড়িয়ে দিয়ে আমরা ওখানে হিট করেছি, অর্থাৎ একেবারে পিন পয়েন্টে। এবং সব থেকে বড় কথা হলো তারা যেটা প্রত্যাঘাত করার চেষ্টা করেছিল, একটা ড্রোন আমাদের মাটিতে পড়তে দেয়নি। এই সাকসেসটা শুধুমাত্র যে পাকিস্তান ভারতের সক্ষমতার পরিচয় পেল এমনটা না, এই সক্ষমতা আমাদের পড়শি দেশ চাইনা সব থেকে বেশি করে পেল। আরো আমাদের যে সমস্ত শত্রু দেশরা রয়েছে তারা এই মেসেজটা খুব ভালো করে পেয়ে গেল যে এই মুহূর্তে কতটা স্ট্রং পজিশনে আমরা রয়েছি। হ্যাঁ, নিশ্চিতভাবে আপনাদের এখনো কারুর মনে হতে পারে যে আমরা আরো বড় কিছু চাইলাম না কেন, আমরা তো পাকিস্তান অকুপাইড কাশ্মীরটা চাইতে পারতাম, আমরা তো পাকিস্তানকে 4টে প্রদেশে ভাগ করে দিতে পারতাম। দেখুন, এইটা ডিসাইড করবে কিন্তু আমাদের সেনা বাহিনী, তারা ডিসাইড করবে when and what is the exact point of time যে যেখানে দাঁড়িয়ে আমরা এই সিদ্ধান্ত নিতে পারি। তার কারণ আপনি পাকিস্তানকে যা কিছু করতে পারেন, কিন্তু আপনারা দেখলেন তো ডোনাল্ড ট্রাম্পের কিভাবে মুখোশ, ক্লাউন, হি ইজ জাস্ট নাথিং বাট এ ক্লাউন। এরকম ডোনাল্ড ট্রাম্প তুর্কি আজারবাইজানের সমস্ত ভূমিকাগুলো দেখলেন, যে তুর্কিকে কিছুদিন আগে বিধ্বস্ত হয়ে গিয়ে ভারত সর্বপ্রথমে ঝাঁপিয়ে পড়ে উদ্ধার কার্য চালিয়েছিল ভূমিকম্পের সময়, ত্রাণ ওষুধ পৌঁছে দিয়েছিল সর্বাগ্রে, সব থেকে বেশি ভারত সাহায্য করেছিল, সেই তুর্কি আমাকে আপনাকে মারার জন্য পাকিস্তানকে অ্যামিনেশন সাপ্লাই করেছে। তো এইটা ভারতের কাছে অনেক চেনা সুযোগ আসলো। কিন্তু আমি আপনাদের সামনে বলছি, আই হ্যাভ এ ট্রাস্ট অন আওয়ার মিলিটারি। আশা করি আপনাদের সকলের রয়েছে। আপনাদের প্রশ্ন থাকতে পারে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টকে নিয়ে। আপনারা সেন্ট্রাল গভর্নমেন্টকে নিয়ে প্রশ্ন থাকলে আপনারা সেন্ট্রাল গভর্নমেন্টের যখন নির্বাচন আসবে
আপনারা চাইলে এই গভর্নমেন্টকে ভোট না দিয়ে অন্য গভর্নমেন্টকে ভোট দিতে পারেন। আপনারা চাইলে কংগ্রেসকে নিয়ে আসতে পারেন, যে কংগ্রেসের প্রতিনিয়ত প্রশংসা করছে পাকিস্তান, আপনারা চাইলে নিয়ে আসতে পারেন। আপনারা চাইলে তৃণমূল কংগ্রেসকে নিয়ে আসতে পারেন, যে তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাও পাকিস্তানের মিডিয়াতে শোনা গিয়েছে। এটা আপনাদের চয়েস, এখানে একেবারেই ব্যক্তিগত আপনার অধিকার রয়েছে, আপনি কি চান। কিন্তু আমার বিশ্বাস যে যেহেতু এই মিশনটা এখনো পর্যন্ত শেষ হয়ে যায়নি, সিন্ধু ওয়াটার ট্রিটি আবার খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়নি, সিমলা চুক্তির এগ্রিমেন্ট যেটা ক্যান্সেল হয়েছে সেটা এখনো পর্যন্ত ক্যান্সেল হয়ে রয়েছে, 9টা যে জায়গায় আমরা হামলা করতে পেরেছি, আমি নামগুলো আপনাদের সামনে বলে দিচ্ছি। চুনিয়ান এয়ারবেস, যেটা আমাদের মিলিটারি বলেছে এইগুলো আমরা হামলা করে দিয়েছি, উই হ্যাভ অলরেডি ডিস্ট্রয়েড দ্য কনস্ট্রাকশন। প্রথমে আমরা জঙ্গি ঘাঁটিগুলোকে টার্গেট করেছিলাম, 100 জনের ওপর জঙ্গি নিকেশ করেছি, 9টি জঙ্গি জায়গা আমরাকে নিকেশ করে দিয়েছি, যেমন মুরাদকে, লস্করে তাইবার একেবারেই প্রধান যেটা হেডকোয়ার্টার সেটাকে আমরা পর্যন্ত ধ্বংস করে দিয়েছি। এবং এটার পরেও যখন ওরা আমাদের প্রত্যাঘাত করতে শুরু করলো, তারপরে আমরা মিলিটারি ইনফ্রাস্ট্রাকচার গুলোকে আঘাত করতে গিয়েছি। সেটা প্রথম দিন নয়, সেটা ওরা আমাদের বাধ্য করেছে বলে দ্বিতীয় তৃতীয় দিন থেকে আমরা আঘাত করেছি। কটা পয়েন্টে আমরা গুড়ি দিয়েছি জানেন? নামগুলো শুনে নিন। চুনিয়ান এয়ারবেস, আরিফওয়ালা এয়ার ডিফেন্স, সারগোদা এয়ার ডিফেন্স, রাইন খান এয়ার ডিফেন্স, চাকলালা এয়ার ডিফেন্স, শুক্কুর এয়ার ডিফেন্স, ভেলারি এয়ারফিল্ড, জেকোবাবাদ এয়ারফিল্ড। এই এতগুলোকে আমাদের সেনাবাহিনী কনফার্ম করেছে, ছবি দেখিয়ে দিয়েছেন। এছাড়াও একাধিক আছে, কিন্তু যখন ওই প্রেস কনফারেন্সটা হলো তারা বিফোর এন্ড আফটার ইমেজের ছবিটা দেখিয়ে দিল। একটা প্রেস কনফারেন্স পাকিস্তানের দেখাতে পারবেন যে ভারতের কোন জায়গা তারা বলছে দিস ইজ বিফোর এন্ড দিস ইজ আফটার ইমেজ, যে আমরা এরকম ছিল আর এটাকে ভেঙে দিয়ে আমরা এরকম করেছি? আপনারা দেখাতে পারবেন? একটা দেখাতে পারবেন? তারা শুধুমাত্র একটা হাওয়াতে ইনফরমেশন দিচ্ছে, এবং যেগুলো সিএনএন, স্কাই নিউজের মতো ওয়ার্ল্ড নিউজের কাছে মুখ থুবড়ে পড়ছে তাদের প্রশ্নগুলো, তারা উত্তর দিতে পারছেন না। যখন জিজ্ঞাসা করা হচ্ছে তাদেরকে যে আপনাদের কাছে কোনো প্রমাণ রয়েছে, তারা বলছে না, এই প্রমাণগুলো সোশ্যাল মিডিয়াতে আছে। অর্থাৎ তারা প্রমাণ দিতে পারছে না, কিন্তু আমাদের সেনাবাহিনীরা স্পেসিফিক্যালি প্রমাণ দিচ্ছেন। এরপরেও যদি আপনারা মনে করেন যে ভারত যথেষ্টই পাকিস্তানকে ক্ষমতা বুঝিয়ে দিল, ইতিমধ্যেই যে 3 দিনের যুদ্ধ হয়েছে ভারত যে ক্ষমতা দেখিয়ে দিয়েছে, এবং আমাদের ডিজিএমও এটাও বলে দিয়েছে যে আমাদের কাছে ফোন এসেছিল 1:30 নাগাদ পাকিস্তানের ডিজিএমওর কাছ থেকে। এটা যদি সাকসেস না বলেন তাহলে কোনটা সাকসেস? পাকিস্তানের ডিজিএমও যুদ্ধ থামানোর প্রস্তাব নিয়ে আমাদের ডিজিএমও কে ফোন করেছিলেন 1:30 নাগাদ। সেটা অফিসিয়ালি কে বলছে? আমাদের মিলিটারি পার্সন। আশা করি তাদের উপর আপনাদের আস্থা রয়েছে। ভারতের বিজেপি কেন্দ্রীয় সরকারের উপর আপনাদের বিরোধী দলগুলোর আস্থা না থাকতে পারে, কিন্তু আমাদের সেনাবাহিনীর উপর যদি আপনাদের আস্থা থাকে, তাহলে তারা বলেছে যে পাকিস্তানের ডিজিএমও আমাদের ফোন করেছে। তাহলে তারা এটাকে বলে আত্মসমর্পণ করা, যে আমরা বিরতি চাইছি। তাই সেই কারণে আমি কোনোভাবে আমি সুযোগ দেবো না, আমার গলায় এমন কোনো শব্দ আসবে না যেখানে আমার বলা শব্দ দিয়ে পাকিস্তান কিছুটা সমর্থন পায়, আমাদের জেহাদি গোষ্ঠী যারা আমাদের ভারতবর্ষে বসে রয়েছে তারা কিছুটা স্বস্তি পায়। এই ধরনের কোনো বক্তব্য আমার গলা দিয়ে আপনি পাবেন না। ইয়েস, আই উইল ক্রিটিসাইজ টু আওয়ার সেন্ট্রাল গভর্নমেন্ট, বাট আই উইল ওয়েট ফর দ্য অপরচুনিটি অ্যান্ড ওয়েট ফর দ্য টাইম। এবং আপনি যদি মনে করেন যে আপনার এক্সপেকটেশন পূরণ করতে পারেনি, আপনাদের কাছে চয়েস রয়েছে। আপনারা যখন ইলেকশনে যাবেন, আপনি পরিবর্তন করে কংগ্রেসকে নিয়ে আসবেন, যে কংগ্রেসকে আজকে খুব কংগ্রেস বলছে আইরন লেডি ইন্দিরা গান্ধী থাকলে একেবারে সব পরিবর্তন করে দিত, ইন্দিরা গান্ধী থাকলে দেখিয়ে দিত বলছে। তো এই কংগ্রেসকে একবার জিজ্ঞেস করে দেখবেন 2008 সালে যখন মুম্বাই হামলা, সব থেকে বড় হামলা, 176 জন মারা গেছিল, সেই মুম্বাই হামলা অ্যাটাকের পর তখন কতজন প্রশ্ন করেছিলেন যে এই সময় যদি ইন্দিরা গান্ধী থাকতেন তাহলে কি হতো? সোনিয়া গান্ধী না থেকে যদি ইন্দিরা গান্ধী থাকতো তাহলে এই মুহূর্তে কতটা ভারত উত্তর দিতে পারতো? তার কারণ সেই সময় ভারত মুখ বুজে সহ্য করেছিল। ভারতের মিলিটারিরা বলেছিল যে আমাদের গভর্নমেন্ট আমাদেরকে ইনস্ট্রাকশন দেয়নি প্রত্যাঘাত করার জন্য। যারা এগুলো জানার পরেও ভারতের বিরুদ্ধে, ভারতের এই মুহূর্তে পাশে থাকতে চাইছেন না, তাদের বিরুদ্ধে আমার সহানুভূতি ছাড়া এই মুহূর্তে আর কিচ্ছু নেই। আমি শুধু একটাই বলবো, আমার মধ্যে দেশপ্রেমের রক্ত বইছে, আপনাদের মধ্যে দেশপ্রেমের রক্ত বইছে। এই দেশপ্রেমের রক্ত, গাদ্দারির রক্ত আমরা আমাদের শরীরের মধ্যে কখনো নেব না। এবং সেখান থেকে একেবারে ভেতরের অন্তরস্থ জায়গা থেকে যারা আত্মবলিদান দিলেন আমাদের সেনাবাহিনীর জওয়ানরা, তাদের জন্য শ্রদ্ধা জানিয়ে
আজকের পর্ব এখানেই শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতারাম।